ওয়েলকাম ফ্রেন্ডস, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমরা ক্লাস 7 এর রয়্যাল মার্টিন কোশ্চেন ব্যাংকের অঙ্কের সেটগুলো সমাধান করব। চলো আজকে 1 নম্বর সেটটা সমাধান করি। 1 নম্বর সেটের একদম একের দাগ কি আছে? 0.08 এর বর্গের মান হবে। তাহলে 0.08 আছে, এর বর্গের মান 0.08 এর বর্গ মানে এর স্কোয়ার। তাহলে 0.08কে 0.08 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 8 কত? 64। 8কে 8 দিয়ে গুণ করলে হয় 64। এখানে কত ঘর পরে দশমিক আছে? 2 ঘর পরে দশমিক আছে। তাহলে এখানে 4 ঘর পরে দশমিক হবে। তাহলে 4 ঘর পরে দশমিক দিয়ে আগে 0। তাহলে 0.08 এর বর্গের মান কত হবে? 0.2064। মানে অপশন কত? বি এরটা। তাহলে উত্তর হবে অপশন বি। চলো পরেরটা দেখি। পরেরটা বলছে 3.29973 এর 3 দশমিক স্থান পর্যন্ত মান। তাহলে 1 2 3.29973 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে এর 3 দশমিক স্থান পর্যন্ত সংখ্যাটা এখানে কি আছে? 3.299 3.299 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে। তাহলে তার পরের সংখ্যাটা দেখব। দশমিকের পরে 4 নম্বর ঘরের সংখ্যাটা কত আছে? 7 আছে। তাহলে এটা 5 এর বেশি আছে। তাহলে কি করতে হবে? 3 নম্বর ঘরে 1 যোগ করতে হবে। 3 নম্বর ঘরে 1 যোগ করলে 9 একে 10 হচ্ছে। আবার হাতের 1 9, এখানেও 9 একে 10 হবে। তাহলে এখানে হয়ে যাবে 2 আর 1 3। তাহলে এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কত হবে? 3.320। বোঝা গেল? দেখো, দশমিকের পরে 4 নম্বর ঘরে 7 আছে, আমাদেরকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। তাহলে এখানে যেহেতু 5 বা তার বেশি আছে, তাহলে এখানে 9টা হবে 10। তাহলে 10-এর 0 হাতে 1, আবার পাশেও 9 আছে, 10-এর 0 হাতে 1, 2 আর 1 3 হয়ে গেল। তাহলে 3.3। আর যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে, তাই দশমিকের 3টা লেখার পরে আরো দুটো শূন্য দিয়ে রাখবো। পারলাম বোঝাতে? তাহলে উত্তর কোনটা হচ্ছে? বি এরটা। এটার উত্তর অপশন বি, 3.320। চলো পরের অঙ্কে এগিয়ে যাই। c-3 এর হোল স্কোয়ার সমান c স্কোয়ার প্লাস kc প্লাস 9 হলে k এর মান। তাহলে c-3 এর হোল স্কোয়ার সমান c স্কোয়ার প্লাস kc প্লাস 9, এটা আছে। k এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে এদিকটা বর্গ করব। তাহলে বা c-3 এর হোল স্কোয়ার সমান c স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6c প্লাস 9। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করলাম সমান c স্কোয়ার প্লাস kc প্লাস 9। এবারে দুপাশে যা মিলেছে c স্কোয়ার আর 9 9, এই দুটো বাদ দিয়ে দাও। তাহলে কি পড়ে থাকবে? বা মাইনাস 6c সমান kc, মাইনাস 6c সমান kc পড়ে রইল। এবারে সিগুলো বাদ দিয়ে দাও। তাহলে কি পড়ে থাকবে? k সমান -6। তাহলে k এর মান কত? -6। উত্তর কি হবে? অপশন বি। তাহলে এটার উত্তর হচ্ছে অপশন বি। চলো পরের অঙ্কে এগিয়ে যাই। 1/4 a প্লাস বি হোল স্কোয়ার বাই 2 প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 এর মান। তাহলে চলো এটা সরল করি। a প্লাস বি এর হোল স্কোয়ার বাই 2 প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 2 আছে, এটা আছে, তাই তো? তাহলে এটা যদি যোগ করি কি হবে? যোগ করলে লসাগু হবে 2। এখানে থাকছে a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে কি থাকবে? a মাইনাস বি হোল স্কোয়ার মানে এখানে তাহলে কি পাবো? a স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এবার 2ab কেটে গেলে কি পড়ে থাকছে? এখানে স্কোয়ার স্কোয়ার মানে 2 স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার মানে 2 বি স্কোয়ার। এবার দুইটা কমন নিয়ে নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। বললাম বোঝাতে? তাহলে উত্তর কোনটা হচ্ছে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 আছে। তাহলে এবারে 2 2 কেটে দিলাম, তাহলে সমান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। বললাম বোঝাতে? চলো 1/4 হলো। 1/5 দিকে এগিয়ে যাই। 3টি করে সরলরেখাংশের পরিমাপ দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তাহলে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? আমরা জানি কি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তাহলে এখানে দেখব কোন ক্ষেত্রে ছোট দুটো বাহুকে যোগ করে
অন্য বড় যেটা আছে সেই বাহুটা বড় হচ্ছে না ছোট হচ্ছে? যদি যোগফলটা বড় হয় তবেই ছোট হবে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এই দুটো যদি যোগ করি 4 4 এ 8 আর 8 এটা কি হচ্ছে সমান, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। বি এর ক্ষেত্রে ছোট দুটো যোগ করলে 2 আর 3 এ 5, তার থেকে 6টা বড়, তাহলে এটা বড় হয়ে যাচ্ছে, এটাও আঁকা সম্ভব নয়। এখানে ছোট দুটো যদি যোগ করি 2 আর 4 এ 6, তার থেকে 5টা ছোট হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আঁকা সম্ভব। আর তার পরেরটা আবার দেওয়া আছে 2 3 আর 5, তাহলে এখানে 2 3 যোগ করলে 5, সেটা 5 এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হবে? এই সি, অপশন সি এর ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। কারণ কি, এখানে 2 আর 4 যোগ করলে কত হয়? 2 আর 4 যোগ করলে হয় 6, এই 6টা 5-এর থেকে বড় হয়। তাহলে ত্রিভুজ অঙ্কনের শর্তই হচ্ছে কি, ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে যোগ করলে যোগফলটা তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র অপশন সি এর ক্ষেত্রেই, তাই উত্তর হবে অপশন সি। চলো পরের অঙ্কে এগিয়ে যাই। 6 দাগ, পাশের চিত্রে এবিসিডি, এবি সমান্তরাল সিডি এবং ইএফ ছেদক, কোন এজি ই এর মান? তাহলে এখানে এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি, ইএফ হচ্ছে ছেদক, আর এরা জি এবং এইচ বিন্দুতে ছেদ করেছে। তাহলে কার মান চাইছে? এখানে একটা কোণের মান দিয়ে দিয়েছে, এখানে এই কোণটার মান দিয়েছে 75, আর চাইছে কোন কোণটার মান? এজিই। কোন এজিই এর মান কত? তাহলে এজিই মানে এই কোণটার মান বের করতে হবে, তাই তো? তাহলে এখানে এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি, কি আছে বলে দেওয়া আছে, কোণ জিএইচডি, কোণ জিএইচডি সমান 75 ডিগ্রি। আর আমরা জানি কি, কোণ এজিএইচ, কোণ এজিএইচ সমান একান্তর কোণ জিএইচডি সমান একান্তর কোণ জিএইচডি সমান কত ডিগ্রি হবে? 75 ডিগ্রি। এটা দেওয়া হয়েছে যে কোণ জিএইচডি এর মান দেওয়া আছে 75 ডিগ্রি। তাহলে এজিএইচ, এটা যেহেতু জিএইচডি এর একান্তর কোণ, তাহলে এজিএইচ এর মান হবে 75 ডিগ্রি। এবার এজিএইচ মানে এই কোণটা আমরা পেলাম 75, আর এখানে কোণ এজিই প্লাস কোণ এজিএইচ সমান কত হবে? 180 ডিগ্রি। আবার কোণ এজিই প্লাস কোণ এজিএইচ, এজিএইচ সমান 180 ডিগ্রি। কারণ কি, এই সরল রেখার উপর এই সরল রেখাংশটা দণ্ডায়মান, তাহলে একটা সরল রেখার উপর অপর একটি রেখাংশ দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি হবে। এখানে এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, এর মধ্যে একটা দেওয়া আছে 75, তাহলে অতএব কোণ এজিই সমান কত হবে? অতএব কোণ এজিই সমান 180 মাইনাস 75 ডিগ্রি সমান 105 ডিগ্রি। বললাম বোঝাতে? চলো তাহলে একের দাগ কমপ্লিট হলো, এবার দুইয়ের দাগ দেখি। দুইয়ের দাগে মান নির্ণয় করতে বলছে। তাহলে তিনটে সংখ্যা দেওয়া আছে যেগুলো বর্গমূল করে যোগ করতে হবে। দেখো সংখ্যাগুলো লিখি, 240.25 রুট ওভার আছে, যোগ রুট ওভার দিয়ে 2.4025 যোগ দিয়ে আছে রুট ওভার 0.024025, 4025। তাহলে চলো এর বর্গমূলটা করি। প্রথমে 240.25 এর বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে এখানে 2 এর মধ্যে গেল 1 1 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 40 নামালাম। তাহলে এখানে 1 কে 2 দিয়ে গুণ করলে 2। এবার দেখবো এর মধ্যে কতবার যাবে। তাহলে এখানে 5 দিয়ে যদি গুণ করি 25 5 125 হবে। 6 দিয়ে দিলে 6 দুগুণ 6 6 36, 6 হাতে 3, 6 দুগুণে 12 3 15, তাহলে 6 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, কতবার দেবো? 5 দিয়ে দেবো। তাহলে 5 এখানেও দেবো 5, 25 5 কত? 125। এবার এটা বিয়োগ করলে কত হবে? 15। তাহলে পরের জোড়াটা নামাবো, তাহলে নামলো 25, 15কে এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে? 15 দুগুণে 30। তাহলে এরপরে কতবার যাবে? 5 যাবে, যেহেতু শেষে 5 আছে, বর্গমূল 5 দিয়ে মেলার কথা, তাহলে এখানে 5 বার যাবে। 5 5 25 5 হাতে 2 বসালাম, তার 5 3
15। তাহলে কি পেলাম, এখানে বর্গমূল করলে এটার ক্ষেত্রে পেলাম 15.5, 15.5 যোগ, এখানে দেখো সংখ্যাটা একই আছে, শুধু দশমিকটা এক ঘরের দিকে সরে আসছে। এটাখানে যেটা দেওয়া আছে এই সংখ্যাটার এই সংখ্যাটা একই আছে, দশমিকটা আরো দু ঘরের দিকে সরে এসেছে। তাহলে এখানে বর্গমূলের কি হবে, দশমিকটা আরো এক ঘরের দিকে সরে আসবে, তাহলে 1.55 যোগ, এখানে দেখো এখানে দশমিকটা আরো দু ঘর সরে এসেছে, এখানে যা ছিল তারপরে দুইটার পরে আবার শূন্য বসানো হয়েছে, মানে এখানে আরো দু ঘর সরে এসছে, তার মানে এখানে এটা কত হবে বর্গমূলটা 1.55। তাহলে এখানে যা ছিল দশমিক, এখানে আরো দু ঘর সরেছে, তাহলে এখানে বর্গমূলে দশমিকটা আরো এক ঘর সরে আসবে, তাহলে 15.5টা হলো 1.55। আর এখানে সংখ্যা একই আছে, দশমিকটা আরো দু ঘর এদিকে সরে আসছে, তাহলে বর্গমূলের দশমিকটা আরো এক ঘর এদিকে সরবে, তাহলে 0.155। এবার এই তিনটাকে যোগ করো, এই তিনটিকে যোগ, অসুবিধা হলে সাজিয়ে করে নিতে পারো দশমিকের যোগ। তাহলে প্রথমটা হচ্ছে কত, 15.5, এখানে একটু দশমিক পড়ে গেছে দুই জায়গাতে, তাহলে এখানটা হবে 15.5, একটা হচ্ছে 15.5, তারপরটা 1.55, 1.55 সাজাবো এরকম ভাবে, পরেরটা আছে 0.155, তাহলে 0.155 এইভাবে সাজাবো। এবার এগুলো যোগ করব, তাহলে এগুলো যোগ করলে কত হবে, এখানে হচ্ছে 5, এখানে 5 5 10 শূন্য হাতে 1, 5 5 10 11 1 12 2 হাতে 1, 5 1 6 আর 1 7, এখানে 1, 17.205 বোঝা গেল। তাহলে এখানে এই তিনটাকে এইভাবে সাজিয়ে নিয়ে তোমরা যোগটা করে নিতে পারো, তাহলে সাজিয়ে নিয়ে যোগটা করলে 17.205, তাহলে 17.205, তাহলে এখানে মানটা নির্ণয় করে কত পেলাম, বোঝা গেল। চলো পরের অঙ্কের দিকে যাই। 35/42 কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে, তাহলে দুইয়ের দাগের দুইয়ের অঙ্কটা, 35/42 কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে এই সংখ্যাটাকে 35/42 কোনো ভগ্নাংশ দিয়ে যদি গুণ করি, গুণফলটার বর্গমূল কত হচ্ছে 2, তাহলে গুণফলের বর্গমূল যদি 2 হয় তাহলে গুণফলটা কত হবে, দেখো এখানে কথাটা লাস্টের কথাটা, গুণফলের বর্গমূল 2, তাহলে গুণফলটা কত হবে, গুণফলের বর্গমূল যেহেতু 2, তাহলে গুণফল সমান 2 এর স্কয়ার সমান 4। তাহলে এখন প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, যে 35/42 কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল হবে 4, ঠিক আছে, যেহেতু গুণফলের বর্গমূল 2 তাহলে আমরা বর্গ করে নিলাম 4। তাহলে এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে 35/42 কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলটা 4 হবে, তাহলে অতএব গুণ করতে হবে সমান 4 ভাজিত 35/42 দিয়ে, কারণ এখানে গুণফল হচ্ছে 4, একটা ভগ্নাংশ কত 35/42, অপর ভগ্নাংশটা বের করতে হবে, তাহলে 4কে 35/42 দিয়ে ভাগ করব, তাহলে 4 গুণিত 42/35, কাটাকাটি করো, কাটাকাটি করলে 7 6 42, 7 5 35, তাহলে 4 6 24/5, 5 গুলো একটু জড়িয়ে যাচ্ছে খেয়াল করবে, তাহলে 24/5 সমান 4 5 20, 4 পূর্ণ 4 এর 5 হলো। তাহলে গুণ করতে হবে কত দিয়ে, 24/5 দিয়ে বা 4 পূর্ণ 4 এর 5 দিয়ে। চলো পরের অঙ্কে যায়, তাহলে 2 এর 2 হলো, 2 এর 3, 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়, ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে এখানে ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, ওই ট্রেনটা কত সময়ে 105 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হলে তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে ট্রেনটিকে অতিক্রম করতে হবে কি, আমরা জানি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হলে অতিক্রম করতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে এখানে নিজের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সরি, নিজের দৈর্ঘ্য এখানে কত আছে 70, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানে কত আছে 105, তাহলে 70 + 105
মিটার সমান 175 মিটার। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হলে অতিক্রম করতে হবে 175 মিটার। তাহলে এখন প্রশ্নটা যেটা দাঁড়ালো যে ট্রেনটি এই 175 মিটার কত সময়ে যাবে। তাহলে এবার এটা তৈরাসিক পদ্ধতিতে করে ফেলি, শক করব। কি সময় বের করতে হবে, তাহলে সময়টা ডান দিকে লিখবো, এখানে লিখবো দূরত্ব ব্র্যাকেটে মিটার, দূরত্বটা এখানে যদিও কিমিতে আছে মিটারে নিয়ে আসবো, আর সময় ব্র্যাকেটে সেকেন্ড। তাহলে দূরত্ব মিটার, সময় ব্র্যাকেটে সেকেন্ড। ট্রেনটার গতিবেগ কি দেওয়া আছে, ঘন্টায় 75 কিমি। তার মানে দূরত্বটা 75, একে মিটারে আনলে 75,000, সময়টা সেকেন্ডে আনবো 3600। এরপরে 175 মিটার একে অতিক্রম করতে হবে, এই 175 মিটার কত সময় অতিক্রম করবে সেটা বের করতে হবে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক, দূরত্ব সময়ের মধ্যে সরল সম্পর্ক। তাহলে ওই লাইনটা লিখবো, কিন্তু এখানে আমি লাইনটা লিখছি না, মনে রাখবে দূরত্ব সময়ের মধ্যে সরল সম্পর্ক দিয়ে কি লিখবো, অতএব সরল সমানুপাতটি সমান, অতএব সরল সমানুপাতটি সমান কি হবে, 75,000 অনুপাত 175 সমানুপাত 3600 বা 3600 অনুপাত এক্স। আচ্ছা এখানে কত জায়গায় এটা সময়টা এক্স ধরে নেব। তাহলে এবার এখানে এক্স এর মান বের করব। আচ্ছা এখানে এটা সমানুপাতটা একের মতন দেখাচ্ছে, দেখো এখানটা সমানুপাত হবে। এবার তাহলে বা 75,000 বাই 175 সমান 3600 বাই এক্স, বা এক্স গুণিত 75,000 সমান 175 গুণিত 3600। তাহলে বা এক্স সমান কি হবে, বা এক্স সমান 175 গুণিত 3600 বাই 75,000। তাহলে এবার এটা কাটাকাটি করব, এখানে দুটো শূন্য কেটে দিলাম, 3 দিয়ে এটাকে কাটবো 12, 3 দিয়ে এটাকে কাটবো 25, আর একটা শূন্য থাকবে। এবারে 25 দিয়ে এটাকে কাটবো, 25 সাথে 175, আর 25 দিয়ে এটাকে কাটলে 10। তাহলে এখানে 7 বারং কত হবে, 84। তাহলে বা এক্স সমান বা এক্স সমান তাহলে এখানে কি পেয়েছিলাম, বা এক্স সমান 84/10, 84/10। তাহলে এটাকে আমরা কি করতে পারি, সমান 8.4 সেকেন্ড করতে পারি। তাহলে সময়টা 8.4 সেকেন্ড, বা এই যে 84/10 যেটা পাচ্ছি, এটাকে আবার যদি একটু কেটে নেই, তাহলে এটা হবে 42, আর এটা হবে 5 দুগুণে 10। তাহলে 42/5 সমান 42/5 সেকেন্ড সমান, এটাকে 8 দিয়ে যদি ভাগ করি, মানে পূর্ণ সংখ্যায় যদি নিয়ে আসি, তাহলে 8 পূর্ণ 2/5 সেকেন্ড। আমরা উত্তরটা এভাবেও বের করতে পারি বা এইভাবেও বের করতে পারি, 8.4 সেকেন্ড বা 8 পূর্ণ 2/5 সেকেন্ড। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্ক দেখি। একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট ও 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে পারে। ট্রেনটির গতিবেগ কিমি পার ঘন্টা এককে কত হবে। তাহলে এখানে শুধু ট্রেনটার গতিবেগ চাইছে, বলে দিচ্ছে কি একটা ট্রেন 4 সেকেন্ডে টেলিগ্রাম পোস্ট অতিক্রম করে, 4 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্ট, আর 20 সেকেন্ডে অতিক্রম করে কি 264 মিটার দীর্ঘ একটি সেতু। তাহলে ট্রেনটি ট্রেনটি 4 সেকেন্ডে যায়, নিজের দৈর্ঘ্য আচ্ছা এটা যেহেতু বিয়োগ করবো, আগে বড়টা উপরে লিখি। ট্রেনটা 20 সেকেন্ডে কি করে
264 মিটার সেতু অতিক্রম করে। তাহলে এখানে প্রথমে 20 সেকেন্ড লিখি। ট্রেনটি 20 সেকেন্ডে যায়, নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার। তাহলে আরেকটা কি, ট্রেনটি 4 সেকেন্ডে যায়, তাহলে 20 সেকেন্ডে অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার, আর 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে অতিক্রম করবে শুধু নিচের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটি 4 সেকেন্ডে যায়, নিজের দৈর্ঘ্য। এবার এই দুটোকে যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করে কি পাবো, বিয়োগ করে তাহলে 20 থেকে 4 বিয়োগ করলে 16, তাহলে 16 সেকেন্ডে যায় 264 মিটার। তাহলে এখানে পেলাম কি, ট্রেনটা 16 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার। আমাদেরকে কি বের করতে বলেছে, ট্রেনটার গতিবেগ, কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তার মানে ট্রেনটা 1 ঘন্টায় কত যায় বের করতে হবে। তাহলে 1 সেকেন্ডে যায় 264 বাই 16 মিটার, আর 3600 সেকেন্ডে যায় 264 গুণিত 3600 বাই 16 এত মিটার, সমান কাটাকাটি করবো, 4 দিয়ে এটা কাটলে 4 4 16, 4 9 36, দুটো শূন্য। এবার 4 দিয়ে এটাকে যাবে, তাহলে 4 দিয়ে এটাকে কাটলে 4 6 24, 2 24, 4 6 24, 66। এবারে তাহলে এখানে দুটো শূন্য বসালাম, 9 দিয়ে এটাকে গুণ করলে 6 নং 54, 4 হাতে 5, 6 নং 54 আর 5 59। তাহলে এটা হচ্ছে 594 0 0, তাই তো। এবার এটা কি একক ছিল, মিটার, তাহলে এখানে একক হবে মিটার। এবার এটাকে কিলোমিটারে আনলে 1000 দিয়ে ভাগ, তাহলে 1000 দিয়ে ভাগ মানে 3 ঘর পরে দশমিক, তার মানে 59.4 কিমি। এটা মিটার ছিল, 3 ঘর পরে দশমিক বসিয়ে দিলাম, মানে দশমিক বসালে শুধু 4 থাকলো, শূন্য দুটো কেটে গেল, তাহলে 59.4 কিমি। বোঝা গেল? চলো পরের অঙ্কটা দেখি। রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে একটা আয়তক্ষেত্রাকার জমি বলা আছে, যার দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে। তাহলে আয়তক্ষেত্রাকার জমি, মনে করো আয়তক্ষেত্রাকার জমিটা এটা, এই জমির দৈর্ঘ্য কত বলা আছে 36 মিটার, প্রস্থ কত বলা আছে 24 মিটার। তাহলে এটা 36 মিটার, প্রস্থটা হচ্ছে 24 মিটার। এবার এই আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে বলা আছে। তাহলে এর বাইরে দিয়ে দু মিটার চওড়া একটা রাস্তা আছে, তার মানে রাস্তাটা এই দিকেও 2 মিটার, আবার এপাশেও 2 মিটার চওড়া। তাহলে রাস্তার চারপাশে 2 মিটার চওড়া একটা, সরি, আয়তাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। এখানে রাস্তার ক্ষেত্রফল চাইছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করে পাবো, প্রথমে শুধু জমিটার ক্ষেত্রফল বের করে নেবো, যেহেতু জমিটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তারপরে রাস্তা সহ জমির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে রাস্তা সহ জমির ক্ষেত্রফল বের করব। তারপরে রাস্তা সহ জমির ক্ষেত্রফল থেকে শুধু জমিটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল। তাহলে প্রথমে বের করব শুধু জমিটার ক্ষেত্রফল। তাহলে জমিটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য কত আছে 36, প্রস্থ কত আছে 24, তাহলে 36 গুণিত 24 বর্গ মিটার। তাহলে গুণটা করে নিই, 36কে 24 দিয়ে গুণ, 4 6 24, 4 হাতে 2, 3 4 12 হাত দিয়ে 14, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 একে 7, 4 4 2 6, 7 একে 8, 864।
তাহলে এখানে বর্গমূলটা গেলে কত পেলাম? 864 পেলাম গুণফলটা। তাহলে সমান 864 বর্গমিটার। তাহলে জমিটার ক্ষেত্রফল 864 বর্গমিটার পেলাম। এবারে রাস্তা সহ জমির দৈর্ঘ্য সমান, এমনিতে জমির দৈর্ঘ্য কত ছিল? 36, তাহলে যোগ 2 গুণিত 2 মিটার করে চওড়া, 2 গুণিত 2 এত মিটার সমান 36 আর 2 দুগুণে 4, তাহলে 40 মিটার। এরপরে কি? রাস্তা সহ জমির প্রস্থ বের করব। রাস্তা সহ জমির প্রস্থ সমান, প্রস্থ আগে কত ছিল? 24 মিটার ছিল, তাহলে 24-এর সঙ্গে আবার 2 গুণিত 2, যেহেতু রাস্তাটা 2 মিটার চওড়া, তাহলে 2 গুণিত 2 করে যোগ করতে হবে। 24 আর 4 কত হবে? 28 সমান 28 মিটার। তাহলে অতএব রাস্তা সহ জমির ক্ষেত্রফল সমান, অতএব রাস্তা সহ জমির ক্ষেত্রফল সমান 40 গুণিত 28 বর্গ মিটার সমান, গুণ করলে কত হবে? 0, 4 8 32, 2 হাতে 3, 4 দুগুণে 8 আর 3 11, তাহলে 1120 বর্গ মিটার। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত পেলাম? 1120 বর্গ মিটার, আর শুধু জমির ক্ষেত্রফল ছিল 864 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 1120 বিয়োগ 864 বর্গ মিটার সমান, বিয়োগ করলে কত হবে? 4 আছে 10, 6 হলে, একটা এখানে আসছে 7 আছে 12, 5 হলে, একটা এখানে আসছে 9 আছে 11, 2 হলে 256 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত পেলাম? 256 বর্গ মিটার। পারলাম বোঝাতে? প্রথমে শুধু জমিটার ক্ষেত্রফল বের করব, তারপরে রাস্তা সহ জমির দৈর্ঘ্য প্রস্থ বের করব, দিলে পেয়ে যাব রাস্তা সহ জমির ক্ষেত্রফল। এবারে রাস্তা সহ জমির ক্ষেত্রফল থেকে শুধু জমির ক্ষেত্রফল যদি বিয়োগ করি, তাহলে পেয়ে যাচ্ছি রাস্তার ক্ষেত্রফল। চলো পরের অঙ্কের থেকে এগিয়ে যাই। একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এখানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলা আছে, আর গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম বলে দেওয়া আছে। তাহলে প্রতি বর্গমিটার ত্রিপলের দাম বলে দেওয়া আছে, আবার মোট কত খরচ হয় বলে দেওয়া আছে। তাহলে এই মোট খরচকে যদি প্রতি বর্গমিটারের খরচ দিয়ে ভাগ করি, তাহলে কি পেয়ে যাব? তাহলে মঞ্চটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রথমে কি বের করব? মঞ্চটার ক্ষেত্রফল। তাহলে 2-6 দিকের অঙ্কটা, মঞ্চটির ক্ষেত্রফল সমান 6048 বাই 21। তাহলে 6048 বাই 21, এতে কি হবে? এখানে ত্রিপলের দাম কি বলা আছে? প্রতি বর্গমিটার ত্রিপলের দাম, তার মানে এখানে ক্ষেত্রফলটার একক হবে বর্গমিটার। তাহলে 21 দিয়ে এটাকে যদি কাটাকাটি করি, প্রথমে 7 দিয়ে কাটি, 7 3 21, 7 দিয়ে এটাকে কাটলে 7 8 56, 4 44, 7 6 42, 2 28, 4 7 28। এবারে 3 দিয়ে এটাকে কাটলে, 3 দিয়ে এটাকে কাটলে হবে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 26, 3 8 24, 2 24, 3 8 24, তাহলে 288 সমান কত হলো? 288 বর্গ মিটার। তাহলে আমরা এখানে মঞ্চটার ক্ষেত্রফল পেয়ে গেলাম 288 বর্গ মিটার। কি করে পেলাম? মোট খরচকে প্রতি বর্গ মিটারের খরচ দিয়ে ভাগ করলাম, তাহলেই মঞ্চটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার বলা আছে কি? মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে ধরি মঞ্চটির প্রস্থ সমান x মিটার, অতএব মঞ্চটির দৈর্ঘ্য সমান, তাহলে প্রস্থ যদি x হয় আর দৈর্ঘ্য বলেছে প্রস্থের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য হবে 2x মিটার। তাহলে অতএব শর্তানুসারে এবারে দৈর্ঘ্য প্রস্থ যদি x, দৈর্ঘ্য যদি x হয়, ক্ষেত্রফল কত হবে? 2x গুণিত x, এটা হবে ক্ষেত্রফল। আর আমরা ক্ষেত্রফল কত পেয়ে যাচ্ছি?
88 বর্গমিটার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, অতএব শর্তানুসারে এক্স গুণিত 2x সমান 288। তাহলে এখান থেকে এবারে দুইটাকে ওদিকে নিয়ে চলে যাব, তাহলে এখানে কি থাকছে এক্স স্কোয়ার, তাহলে বা এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান 288/2, বা এক্স সমান এখানে 2 দিয়ে এটাকে কাটলে কত হবে 144, 2 দিয়ে এটাকে কাটলে পাচ্ছি 144, তাহলে এক্স সমান হবে √144। সুতরাং এক্স সমান 144-এর বর্গমূল কত 12। তাহলে এক্স কি পেলাম 12, তার মানে পেয়ে গেলাম কি মঞ্চটির প্রস্থ পেয়ে গেলাম। তাহলে অতএব প্রস্থ সমান 12 মিটার আর দৈর্ঘ্য সমান 2 গুণিত 12 মিটার সমান 24 মিটার। তাহলে মঞ্চটার প্রস্থ হলো 12 মিটার এবং দৈর্ঘ্য হলো 24 মিটার। বললাম বোঝাতে? চলো পরের অঙ্কের দিকে এগিয়ে যাই। 3 দাগ বলছে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। তাহলে 3-1 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার, এর মান নির্ণয় করতে হবে যখন পি এর মান দেওয়া আছে -1। তাহলে এখানে 64 বর্গমূল কত 8, 8-এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি কত 1/p প্লাস 1/p এর স্কোয়ার সমান, তাহলে দেখে নাও এখানে এগুলো থেকে পাচ্ছি কিনা 8-এর স্কোয়ার সমান 64, এখানে এই দুটো গুণ করলে 8 দুগুণে 16/p আর এখানে 1/p এর হোল স্কোয়ার সমান 1/p স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এখানে a হচ্ছে 8 আর b হচ্ছে 1/p, তাহলে 8 মাইনাস 1/p এর হোল স্কোয়ার। এবারে 1/p এর মান কত দেওয়া আছে, p এর মান দেওয়া আছে -1, তাহলে এখানে p এর মান বসাবো, তাহলে 8 মাইনাস 1/-1 এর স্কোয়ার সমান কি হবে, এখানে প্লাসে মাইনাসে -1 হবে আর মাইনাসে মাইনাসে +1, তাহলে 8 প্লাস 1 এর হোল স্কোয়ার সমান 9 এর স্কোয়ার সমান 9 9 81। তাহলে কি পেলাম, এটার মান কত পেলাম 81। বোঝা গেল? চলো পরের অঙ্কের দিকে এগিয়ে যাই। 3-2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে দেখাও যে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার সমান 23। তাহলে এখানে দেওয়া আছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab, তাহলে বা এখানে এবিটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ab সমান 5, বা এখানে a স্কোয়ার বাই ab প্লাস বি স্কোয়ার বাই ab সমান কি হবে 5, বা এখানে a দিয়ে স্কোয়ারকে কাটলে পড়ে থাকবে a বাই বি আর এই b দিয়ে বি স্কোয়ারকে কাটলে পড়ে থাকবে b বাই a, তাহলে কি পেলাম a বাই বি প্লাস b বাই a সমান 5। এবার কি দেওয়া আছে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23 দেখাতে বলেছে, তাহলে এটার প্রমাণ করতে হবে মানটা 23। এবার এটাকে দেখো কি করব, a বাই বি এর হোল স্কোয়ার প্লাস বি বাই এ এর হোল স্কোয়ার, তাহলে কি পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, আমরা এখানে মান কার পেয়ে আছি প্লাসের মান পেয়েছি, তাহলে এখানে প্লাসের সূত্র বসাবো, তাহলে a বাই বি প্লাস বি বাই এ এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a বাই বি ইন্টু বি বাই এ। এবার দেখো এখানে a প্লাস বি মানে a বাই বি প্লাস বি বাই এর মান কত আছে 5, তাহলে এখানে মান কত বসাবো 5, 5-এর স্কোয়ার, এখানে a কেটে গেল বি বি কেটে গেল, তাহলে 5-এর স্কোয়ার বিয়োগ 2 সমান কত পাচ্ছি 5 5-এ 25, 25 থেকে 2 বিয়োগ করলে 23, তাহলে কি পেলাম অতএব LHS ইজ ইকুয়াল টু RHS
ব্র্যাকেটে লিখবো প্রুভড, বা বাংলায় বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কের দিকে এগিয়ে যাই। স্কোয়ার প্লাস 1/স্কোয়ার মাইনাস 3 কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। কি আছে? স্কোয়ার প্লাস 1/স্কোয়ার মাইনাস 3, এটা আছে, তাই তো? তাহলে এখানে স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/স্কোয়ার মাইনাস 1, সরি, তাহলে এখানে -3 দেওয়া আছে। এই -3টাকে -2 আর -1 ভেঙে নিলাম। এবার এটাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করব। পূর্ণবর্গাকারে প্রকাশ করলে এখানে কি পাচ্ছি? স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি কত হবে? 1/a, তাহলে প্লাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে কি পেলাম? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পেলাম, কিন্তু এখানে প্লাস নয়, এখানে মাইনাস আছে। তাহলে এখানটায় কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে পাচ্ছি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সমান কি পাবো? যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার হবে সমান a মাইনাস বি কত? 1/a, তাহলে a মাইনাস 1/a এর হোল স্কোয়ার, আর মাইনাস 1 আছে, এটাও 1 এর স্কোয়ার করব। তাহলে একে কি বলেছিল? দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছিল। দেখো দুপাশে দুটো বর্গ, মাঝখানে আছে অন্তর মানে বিয়োগ চিহ্ন, তাহলে এটাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা হয়ে গেল। চলো পরের অঙ্কের দিকে এগিয়ে যাই। 3-এর দাগে 4 সূত্রের সাহায্যে সরল করো। তাহলে 3-এর 4 তুলে ফেলি অঙ্কটা। 3p প্লাস 2q মাইনাস 4r এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, এই একই জিনিস লিখতে হবে, 3p প্লাস 2q মাইনাস 4r, এটাই আছে। তারপরে কি আছে? ইন্টু 4r মাইনাস 2p, 4r মাইনাস 2p মাইনাস q প্লাস 4r মাইনাস 2p, 4r মাইনাস 2p মাইনাস কিউ এর স্কোয়ার। তাহলে এখানে দেখো কি পাচ্ছি? এই যে এখানে যেটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু, এটা দেখো একই আছে, 3p প্লাস 2q মাইনাস 4r। আবার এখানে যেটা আছে 4r মাইনাস 2p মাইনাস কিউ, এখানে দেখো একই আছে। তাহলে এটা কি পাচ্ছি? এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি হবে? এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে এ কত? 3p প্লাস 2q মাইনাস 4r, এটা হচ্ছে এ। আর বি কত? যেহেতু প্লাস একবারে লিখে দিতে পারি, তাহলে প্লাস 4r মাইনাস 2p মাইনাস কিউ এর হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এখানে প্লাস মাইনাস 4r প্লাস 4r, এটা কেটে যাবে। আচ্ছা পি গুলো এখানে 3p আছে মাইনাস 2p আছে, তাহলে 3p থেকে 2p যদি বিয়োগ করে কি পাবো? এখানে p পাবো। আর এখানে প্লাস 2q আছে, এখানে মাইনাস q আছে, তাহলে 2q থেকে মাইনাস q যদি বিয়োগ করে কি পাবো? q পাবো। তাহলে p মাইনাস q এর হোল স্কোয়ার। তাহলে সূত্রের সাহায্যে সরল করতে বলেছিল, এখানে এটাই উত্তর হয়ে যাবে, p মাইনাস q এর হোল স্কোয়ার। এবারে আরেকটা লাইন করেও দিতে পারি, p স্কোয়ার মাইনাস 2pq প্লাস q স্কোয়ার, এটা করেও দিতে পারি, বা এখানেও রাখলেও হবে। চলো পরের অঙ্ক দেখি। 3-এর দাগের 5, 2x প্লাস 1/x, 2x প্লাস 1/x সমান 5 দেওয়া আছে, এটা সমান 5 দেওয়া আছে। মান বের করতে হবে কার? 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত? এটার মান বের করতে হবে। তাহলে দেওয়া আছে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 2x এর হোল স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার। তাহলে এটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে ভেঙে নিলাম। এবারে মান দেখতে পাচ্ছি কার দেওয়া আছে? প্লাসের মান দেওয়া আছে, তাহলে প্লাসের সূত্র বসাবো। তাহলে a প্লাস বি মানে 2x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 2x ইন্টু 1/x সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মানে 2x প্লাস 1/x এর মান আছে 5, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস এখানে x x কেটে গেল, তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস 4
সমান কি পাচ্ছি, 5 5 কত 25 বিয়োগ 4, দুটো বিয়োগ করলে কত হবে 21। তাহলে এখানে 4x² প্লাস 1/x² এর মান কত হবে 21। পারলাম বোঝাতে? চলো পরের অঙ্কের দিকে এগিয়ে যাই। গুণফল রূপে প্রকাশ করতে বলেছে 81 মাইনাস x⁴। তাহলে দেখো 81 মাইনাস x⁴ সমান এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখবো, 9 এর স্কোয়ার মাইনাস x² এর স্কোয়ার। x⁴ ছিল, এটাকে তাহলে x² এর স্কোয়ার করলাম। এবারে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হবে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে 9 মাইনাস x² ইন্টু 9 প্লাস x²। হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল সমান a মাইনাস বি ইন্টু a প্লাস বি। এবারে এটাকে আবার ভাঙবো কিভাবে, 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার করে ভাঙবো, মানে a হবে 3 আর b হবে x। তাহলে 3 প্লাস এক্স ইন্টু 3 মাইনাস এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে এটা যেটা ছিল এটা রয়ে যাবে। তাহলে 9 প্লাস x²। বললাম বোঝাতে? 9 মাইনাস x² ছিল, তাহলে এটাকে ভাঙলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি করি তাহলে 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার হবে। তার মানে a হচ্ছে 3, b হচ্ছে x, 3 প্লাস এক্স ইন্টু 3 মাইনাস এক্স, আর উপরে যেটা ছিল সেটা রয়ে গেল। তাহলে এটা গুণফল রূপে প্রকাশ হয়ে গেল। এরপরে ত্রিভুজ আঁকতে বলেছে, তাহলে 4 এর একেরটা এবিসি একটা ত্রিভুজ আঁকতে বলেছে। দেখো এখানে এগুলো কম্পাসের সাহায্যে এবং করতে হবে। এখানে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি হাতে, তোমরা সেইভাবে করবে। তাহলে এবিসি একটা ত্রিভুজ আঁকতে বলেছে যার বিসি 5.5 সেমি, কোণ এবিসি 60 ডিগ্রি আর কোণ এসিবি 30 ডিগ্রি। তাহলে এখানে একটা বাহু এবং দুটো কোণ দেওয়া আছে। তাহলে কোণগুলো দেওয়া আছে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি, এই কোণ দুটো আমরা কম্পাসের সাহায্যে এঁকে নিতে পারবো। তাহলে উপরে শুধুমাত্র কি করব, একটা 5.5 সেমি বাহু এঁকে নেব, 5.5 সেমি বাহু যার নাম কি আছে বিসি। তাহলে আমরা এখানে একটা ছোট করে ত্রিভুজ যদি এঁকে নিই, ত্রিভুজটার নাম দেব এ বি সি। তাহলে এ বি সি ত্রিভুজটা আঁকতে হবে। এবারে এর বিসি বাহু বলে দিচ্ছে কত 5.5, তার মানে 5.5 সেমি বাহুটাই নিচে নিতে হবে। আর একটা কোণ হবে কোণ এবিসি বলা, নাম বলা আছে 60 ডিগ্রি, মানে এই কোণটা করতে হবে 60 আর এই কোণটা করতে হবে 30। তাহলে দেখো এখানে যে কোনো একটা সরল রেখা অঙ্কন করব, নিচে নাম কি দেওয়া আছে ওখানে বি দেওয়া আছে, তাহলে বি এক্স যে কোনো একটা সরল রেখা অঙ্কন করলাম। এবার বিসি বাহুটা কত আছে 5.5, তাহলে কম্পাসে 5.5 সেমি সমান করে মাপ নেব, দিয়ে বি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব, নাম দেব কি সি। তাহলে এটা হলো 5.5 সেমি বাহু। এবারে এই বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ আর সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এখানে বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকার জন্য কি করব, বি বিন্দুতে কম্পাস বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আবার এই বিন্দুতে বসিয়ে ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব, দিয়ে এটা যোগ করব। তাহলে এখানে 60 ডিগ্রি কোণ হলো, এখানে এটার নাম পি দিতে পারি। আর এখানে সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এখানে প্রথমে 60 ডিগ্রি এঁকে নিয়ে তাকে অর্ধেক করব। তাহলে 60 ডিগ্রি কোণ যেভাবে আঁকতে হয়, এই যে যেভাবে আঁকলাম এখনই ওইভাবে আঁকবো 60 ডিগ্রি, তারপর এখান থেকে আবার উপর দিকে, এখান থেকে উপর দিকে দিয়ে এই দুটো যোগ করব, তাহলে এখানে 30 ডিগ্রি কোণ হবে। তাহলে এটা হবে 60 ডিগ্রি কোণ, এটা হবে 30 ডিগ্রি কোণ। এখানে যদি কিউ নাম দিই, আর এরা পরস্পরকে কোথায় ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে। তাহলে এবিসি ত্রিভুজটা আঁকা হয়ে গেল যেমন শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী। চলো পরেরটা দেখি। এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে যার এক্স ওয়াই জেড 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে, এখানে সমকোণী ত্রিভুজ একটা আঁকি, এক্স ওয়াই জেড। এখানে ওয়াই 90 ডিগ্রি বলা আছে ওয়াই বিন্দুতে, কোণ এক্স ওয়াই জেড 90 ডিগ্রি, মানে এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। আর কি বলে দেওয়া আছে, এক্স জেড 10 সেমি, এক্স জেড এদিকের বাহুটা বলে দিচ্ছে 10 সেমি, আরেকটা বলছে ওয়াই এক্স 6 সেমি, তাহলে ওয়াই এক্স এটাকে বলে দিচ্ছে 6 সেমি। তাহলে এই সমকোণী ত্রিভুজটা আঁকার জন্য কি করতে হবে,
বাহুগুলো বলা আছে একটা 6 একটা 10। তাহলে 10 সেমি একটা সরলরেখা আঁকবো। 10 সেমি সরলরেখার নাম কি আছে? এক্স জেড। তাহলে এক্স জেড নামটা দেব 10 সেমি। আরেকটা কি আছে? ওয়াই এক্স 6 সেমি। তাহলে 6 সেমি একটা সরলরেখা আঁকবো, নাম দেব ওয়াই এক্স 6 সেমি। এবার ত্রিভুজটা আঁকার জন্য কি করতে হবে? এখানে যে কোনো একটি সরলরেখা অঙ্কন করব। যে কোনো সরলরেখা অঙ্কন করে এটার নাম কি দেবো? নিচে নাম এখানে দেখতে পাচ্ছি ওয়াই জেড নাম দেওয়া আছে। তাহলে এটা প্রথমে ওয়াই আর এখানে পি দিয়ে নিলাম। এবার এখানে ওয়াই বিন্দুতে 90 ডিগ্রি কোণ বলা আছে, তাহলে এখানে 90 ডিগ্রি কোণটা আঁকবো। কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকতে তোমরা সবাই শিখেছো, সবাই জানো। সেইভাবে 90 ডিগ্রি কোণটা আঁকবে। এখান থেকে একবার কাটতে হবে, আর একবার কাটবো দুবার। দুবার কাটলে এটা 60, এটা 120। তারপর এখান থেকে উপরের দিকে বৃত্তচাপ, এখানে বসিয়েও উপরের দিকে বৃত্তচাপ। তারপরে আচ্ছা আমি এই সরলরেখাগুলো একটু মুছে নিই। এখানে আঁকাটার উপরে হয়ে যাচ্ছে, এগুলো একটু মুছে নিলাম। তাহলে এখানে এবার এটা যোগ করলে পেয়ে যাচ্ছে এখানে 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকা হলে এবারে দেখো এখানে 90 ডিগ্রি কোণটা কম্পাসের সাহায্যে ঠিকঠাক করে আঁকবে। আঁকার পর এখানে দেখো ওয়াই এক্স বাহুটা দেওয়া আছে 6 সেমি। তাহলে 6 সেমি তোমার আলাদা করে যে আঁকা ছিল সেই 6 সেমি সমান করে মাপ নিয়ে এখান থেকে কেটে নেবে। তাহলে এখান থেকে 6 সেমি কেটে নিয়ে নাম কি দিতে হবে? এক্স। এবার এক্স জেড সরলরেখার পরিমাপ কত দেওয়া আছে? 10 সেমি। তাহলে 10 সেমি সরলরেখাংশটার মাপ নেবে। 10 সেমি সরলরেখাংশ যেটা আগে আঁকা আছে মাপ নেবে। মাপ নিয়ে এই এক্স বিন্দুতে বসিয়ে এই ওয়াইপি সরলরেখা থেকে কেটে নেবে। তাহলে এখানে কম্পাস বসাবে, এই বাহুর উপর কাটবে। তারপরে এই এক্স আর এটা যোগ করবে, এখানে নাম হবে জেড। তাহলে এখানে কোণ হয়ে গেল 90 ডিগ্রি, মানে সমকোণী ত্রিভুজ হচ্ছে। এদিকটা হয়ে যাবে 6 সেমি, এপাশের বাহুটা হবে 6 সেমি, এই বাহুটা হবে 10 সেমি। তাহলে যে শর্ত দেওয়া ছিল সেই শর্ত অনুযায়ী ত্রিভুজ আঁকা হয়ে যাচ্ছে। পারলাম বোঝাতে? পরেরটা দেখো, পি কিউ আর একটা ত্রিভুজ আঁকতে বলছে। পি কিউ 6 সেমি, কিউ আর 5 সেমি, পি আর 7 সেমি। তাহলে এখানে তিনটে বাহুর মাপ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে বলছে। তাহলে তিনটে এখানে বিষমবাহু ত্রিভুজ, তিনটে বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। নাম কি আছে? পি কিউ 6 সেমি। তাহলে প্রথমে একটা 6 সেমি সরলরেখা আঁকবো, এটা হবে পি কিউ। তারপরে কিউ আর 5 সেমি একটা সরলরেখা আঁকবো, কিউ আর এটা হবে 5 সেমি। আরেকটা সরলরেখা আঁকতে বলছে 7 সেমি। তাহলে আরেকটা সরলরেখা 7 সেমি, তার নাম কি দেবো? পি আর। তাহলে দেখো এখানে আগে একটা ছোট করে ত্রিভুজ এঁকে নিই, পি কিউ আর নাম দিয়ে একটা ত্রিভুজ এঁকে নেব, পি কিউ আর। তাহলে কোন বাহুটা কোথায় আঁকতে হবে? পি কিউ বলা আছে 6 সেমি, তার মানে এখানে আঁকতে হবে 6 সেমি। কিউ আর কত বলা আছে? 5 সেমি। যখন নাম বলে দেওয়া থাকবে, নাম এবং মাপ যখন দুটো বলে দেওয়া থাকবে তখন ঠিকঠাক ভাবে করতে, মাপ এবং দাগ নামগুলো যেন মেলে। তাহলে পি কিউ 6 সেমি বলা আছে, এটা 6 সেমি করলাম। কিউ আর 5 সেমি বলা আছে, এখানে নিচে কিউ আর 5 সেমি। আর পি আর 7 সেমি বলা আছে, তাহলে এই বাহুটা 7 সেমি করব। তাহলে ত্রিভুজটা কিভাবে আঁকবো? ত্রিভুজ আঁকার জন্য যে কোনো একটি সরলরেখা প্রথমে আঁকতে হবে, এটা আঁকলাম। এখানে নাম, নিচের বাহুটার নাম কি দিয়েছি? কিউ আর। তাহলে এখানে নাম দেবো কিউ, এখানে দিয়ে দিলাম এক্স। এবারে কিউ আর বাহু কত আছে? 5 সেমি। তাহলে 5 সেমির সমান মাপ নেব, দিয়ে কিউ বিন্দুতে বসিয়ে এখান থেকে কাটবো, নাম দিয়ে দেবো আর। এবারে এদিকের বাহুটার নাম কি আছে? পি কিউ। পি কিউ কত? 6 সেমি। তাহলে এই 6 সেমি দৈর্ঘ্যের মাপ নেবে, দিয়ে কিউ বিন্দুতে বসাবে, বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবে। আবার পি আর কত আছে? 7 সেমি আছে। তাহলে এই 7 সেমির সমান মাপ নেবে, দিয়ে আর বিন্দুতে বসিয়ে 7 সেমির সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। এবারে এই তাহলে এখানে নাম কি দেবো? পি। এবারে পি কিউ আর কিউ আর স্কেল দিয়ে যোগ করে দেবো, তাহলেই পি কিউ আর ত্রিভুজটি হয়ে গেল। বাহুগুলো দেখো এটাই পেয়ে যাবো, এদিকে 5 সেমি, এটা হবে 6 সেমি, আর এটা হবে 7 সেমি। বললাম বোঝাতে? চলো তাহলে আজকে
সব রয়্যাল মার্টির কোশ্চেন ব্যাংকের 1 নম্বর সেটটা সমাধান করলাম। পরের দিন পরের সেটের সমাধান নিয়ে আসবো। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।